গেল, কিন্তু 5 বছরের জন্য তারা দেশ চালাবে, কাজে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু নমুনা তো বোঝা যায়, নমুনাটা কেমন দেখছেন? তো এ সমস্ত প্রশ্ন না আসলে একটু কনফিউজিং, বলা বড় কঠিন, উত্তর দেওয়া কঠিন, কিন্তু তারপরও কিছু তো বোঝা যায়। কিন্তু দিনটা কেমন যাবে, সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটা ধারণা পাওয়া যায়। যা ধারণা আপনি করবেন সেটা শেষ পর্যন্ত নাও মিলতে পারে, কিন্তু একটা ধারণা পাওয়া যায় এবং এটা অধিকাংশ সময় মিলেও যায়। আমি কিছু ঘটনা বলি, আমি প্রায় বলে থাকি যে আমার কাছে কেন যেন মনে হয় যে আমরা যে একজন প্রধানমন্ত্রী পেয়েছি জনাব তারেক রহমানকে, আমি ওনাকে মনে করি যে আমাদের দেশের এই যাবৎকালের যত সরকার প্রধান এসেছেন তার মধ্যে উনি একটু ব্যতিক্রমী। মানে এ ধরনের সরকার প্রধান আমরা এর আগে পাইনি। এটা আমি বলি, দায়িত্ব নিয়েই বলি, অভিজ্ঞতা থেকেই বলি, আমি যা দেখি তা থেকেই বলি। কারণ উনি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ওনার পোশাক আশাক খাবার দাবার সব এগুলি সাধারণ, অতি সাধারণ মানুষের মতোই। কিন্তু আবার সেই সঙ্গে আমার হতাশা, আমার দুঃখ এবং আমার মানে যে জায়গাটা নিয়ে আমি মানে আপনার ঠিক আশাবাদী হতে পারি না, সেই জায়গাটা হলো ওনার সঙ্গে যারা আছেন, মানে ওনার মন্ত্রিসভা যারা সদস্য, তারা কি ওনার মতো, অথবা তারা কি ওনার মতো হতে চান? অনেক সময় এরকম হয় না যে আমি নিজে হয়তো জানি না আমার কী করতে হবে, কিন্তু যখন আমি একটা ভালো কিছু দেখি আমি সেটাকে অনুসরণ করতে চাই। তো ওনার যারা ক্যাবিনেট মেম্বার আছেন তারা কি ওনাকে অনুসরণ করতে চান? যদি না চান তাহলে কেন চান না? তারা কি মনে করেন যে প্রধানমন্ত্রী ভুল করতেছেন, প্রধানমন্ত্রী বোকামি করতেছেন, যে ও কি বুঝে, এরকম মনে করেন না কি? বিষয়টা কি দেখুন, দেশ খুব ভালো চলছে না, এতে কোনো সন্দেহ নাই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের ইনকাম বাড়েনি, বরঞ্চ টাকার দাম কমে গেছে। যে কারণে আগে আপনি 100 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখন আপনি 100 টাকা দিয়ে তার চেয়ে অনেক কম কিনতে পারেন। ইনকাম বাড়েনি, তাহলে আমার সংসার কিভাবে চলবে? আমি ধরুন খাওয়া কমিয়ে দিচ্ছি, খাওয়া কমাই দিলে সংসারে যারা শিশু আছে, মানুষ আছে, তাদের পুষ্টির হানি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আপনি কালকেই টের পাবেন না, ধীরে ধীরে টের পাবেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে তার মধ্যে একটা সান্ত্বনা থাকে, যদি আমি দেখতাম যে আমার মন্ত্রীরা চেষ্টা করছেন, আমার মন্ত্রীরা আমাদের কথা ভেবে আমাদেরকে ফিল করার চেষ্টা করছেন, আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করছেন যে আমরা কত কষ্টে আছি, সেভাবে তারা চলবেন। তারা কি তা চলছেন? আমি আপনাদের দুটো ঘটনা বলবো আজকে। একটা ঘটনা, গতকালকে একটা আদেশ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেই আদেশে 18 জন মন্ত্রীর চলাচলের সময় যে পুলিশের যে প্রোটোকল সেটাকে প্রত্যাহার করা হয়েছে, সরকার করেছে। এবং সেটা জানা গেছে এটা টোটালি তারেক রহমান সাহেবের, মানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মানে উৎসাহ অথবা আগ্রহ অথবা ওনার নির্দেশনাতেই এটা কমানো হয়েছে। উনি বলেছেন এই প্রোটোকলগুলোর দরকার নেই। তার মানে 18, এই যে আমরা দেখি না রাস্তাতে যখন মন্ত্রী চলাচল করেন, তার সামনে পেছনে গাড়ি থাকে, অনেক গাড়ি হুইসেল বাজে বাজে যায়, এবং সেখানে পুলিশের বিভিন্ন র্যাঙ্কের বেশ কয়েকজন লোক থাকে, হ্যাঁ, এবং তাদের দায়িত্ব হলো মন্ত্রীকে ঠিকঠাক মতো তার গন্তব্যে পৌঁছে দেওয়া, এবং সারাক্ষণ তারা মন্ত্রীর সঙ্গেই থাকেন। মন্ত্রী যখন ঢাকায় থাকেন তখনও থাকেন, যখন ঢাকার বাইরে যান তখনও যান। ওনারা মন্ত্রীকে নিরাপত্তা দেন। মানে ভাবখানা এমন, আমাদের মন্ত্রী আর গণশত্রু, একে একে গেলে মানুষ তাদের মেরে ফেলবে, কাজে মানুষের এই তারা যাতে নাকি মারতে না পারে এই জন্য তাকে নিরাপত্তা দেওয়ার দরকার। আচ্ছা ভাবুন তো, আজকে থেকে 1 বছর আগে এখন যারা এরকম নিরাপত্তা পাচ্ছেন, তারা কি ঢাকা শহরে চলাফেরা করতেন না? তারা কি তখন নিরাপদ ছিলেন? তাদের উপর কোনো হামলা হয়েছে? দেখুন, বিএনপি কিন্তু খুবই একটা আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ দল ছিল। ঝুঁকিপূর্ণ এই অর্থে, আওয়ামী লীগ ভাবত বিএনপি তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে। আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখনও তো বিএনপি একটা সম্ভাবনাময় দল, মানে বিএনপি ক্ষমতায় যাবে সবাই ভাবত। যারা বিএনপিকে ক্ষমতায় যেতে দিতে চায় না, তারা কি চাইলে বিএনপির নেতাদের উপর আক্রমণ করতে পারতো না? তখন কি বিএনপির এই প্রোটোকলের দরকার পড়তো এই লোকদের, এই নেতাদেরকে, যে নেতাদের নাম বললাম, তারা তখন তাদের প্রোটোকল দরকার পড়তো?
তারা কেউ আহত হয়েছিল, কেউ আক্রমণের শিকার হয়েছিল? হয়নি। তাহলে এখন তাদের প্রোটোকল লাগে। কারণটা কি? কারণটা এখন ওনারা মন্ত্রী হয়েছেন, ওনারা বোঝাতে চান যে আমি আর তুমি অনেক পার্থক্য। তুমি আমাকে আমার কাছেও তাকাতে পারবে না, তুমি আমার থেকে দূরের থেকে দেখবা, আমার চারদিকে পুলিশ থাকবে এবং তোমরা দেখবা আমি আজকে অন্য একজন গ্রহের লোক। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে তাদের প্রোটোকল লাগতো। 18 জন মন্ত্রীর প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে। সরকার প্রধান করেছেন, সরকার প্রধান যিনি আছেন তারেক রহমান, ওনারও প্রোটোকল উনি কমিয়ে এনেছেন। ওনার প্রোটোকল আছে কিন্তু এটা কমিয়ে এনেছেন। আগে 4টা গাড়ি থাকতো, 2টো গাড়িতে নিয়ে আসছেন। উনি কিন্তু আরও অনেক কিছু করেছেন। আগে প্রোটোকলের ব্যাপারটা আমি সারি। তাহলে এই 18 জন মন্ত্রী বাদ হয়ে গেল, কিন্তু সব মন্ত্রী কিন্তু বাদ হলো না। তারপরেও 6 জন মন্ত্রী প্রোটোকল পাবেন এবং 6 জন মন্ত্রীর সঙ্গে একজন উপদেষ্টা, মানে যিনি জনগণের একটা ভোটও পান নাই, যিনি কোনো ভোটই পান নাই, যিনি প্রধানমন্ত্রীর বদান্যতায় উপদেষ্টা হয়েছেন, যিনি ইউনিভার্সিটির টিচার ছিলেন। এখন ওনার প্রোটোকল লাগবে। ওনাকে পুলিশ পাহারা না দিলে উনি নিরাপদ বোধ করবেন না। এই একজন উপদেষ্টা, এই 7 জন প্রোটোকল পাবেন এখন। মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আলটিমেটলি ভাবুন। যাদের বাদ দেওয়া হয় যাদের কথা বাদ দিই, যারা পাবেন এখন এত কিছুর পরেও যারা পাবেন তারা কারা কারা আমি বলি আপনাদেরকে। এখানে হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আছেন, উনি পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পাবেন। এলজিআইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এই কয়জন পাবেন, আর বাকি মন্ত্রীদের কোনো প্রোটোকল দেওয়া হবে না। তবে তারা যদি ঢাকার বাইরে যখন যাবেন তখন প্রোটোকল দেওয়া হবে। আচ্ছা, এই যে কমানো হলো, এটা কেন? এটা কমানো হলো এই কারণে যে সরকার ব্যয় সংকোচন করতে চায়, অতিরিক্ত ব্যয় করতে চায় না। এবং এখানে থাকলে পরে এই যে পুলিশের গাড়ির সঙ্গে সঙ্গে থাকে, এই গাড়িগুলো তো অন্য জায়গায় ইউজ করা যায়, পুলিশ তো অন্য জায়গায় ডিউটি করতে পারে। কাজেই একসঙ্গে দুটো জিনিস, একদিকে সরকারের ব্যয় কমবে, আরেকদিকে এরা এখানে যারা নিয়োজিত থাকতো তারা অন্য জায়গায় কাজ করতে পারবে। এই দুটো লক্ষ্যকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন অনেকে কিন্তু বলবেন যে 18 জন বাদ পড়লেন, আবার এই 7 জন থাকলেন কেন? এখন আমার কিন্তু কেন যেন মনে হয়, আপনারা যে নামগুলি শুনলেন এগুলি কারা? আমার মনে হয় এদের উপর প্রধানমন্ত্রীর অতটা প্রভাব নেই, অথবা প্রধানমন্ত্রী হয়তো ওনাদেরকে বলেছেন, ওনারা রাজি হননি। আমার ধারণা ভুলও হতে পারে। যদি ভুল হয় তাহলে ভালো, সেক্ষেত্রে আমার জানার আগ্রহ থাকবে যে কেন এই 7 জনকে দেওয়া হবে, বাকিদেরকে দেওয়া হবে না। এটা আমার জানার খুবই আগ্রহ থাকবে, আমি অবশ্যই জানতে চাইব। কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে, বাকিরা পাবেন না, ভালো এটা। আর প্রতিমন্ত্রীরা তো ঢাকায় কোনো এমনিও পান না, কাজে এটা কোনো সমস্যা নেই। এর বাইরে, এই মন্ত্রীদের বাইরে এখনও কিন্তু আরও কিছু মানুষ যারা নাকি নিয়মিত ভিত্তিতে এই প্রোটোকল পান। তারা কারা? তারা হচ্ছেন প্রেসিডেন্ট পান, তারপরে স্পিকার পান, ডেপুটি স্পিকার পান, বিরোধী দলীয় নেতা পান, বিরোধী দলীয় উপনেতা পান, চিফ হুইপ পান এবং বিরোধী দলীয় চিফ হুইপ পান। তো দেখা যাক ওনাদের মধ্যে কেউ কেউ নিজে থেকে ত্যাগ করে কি না। তবে আমার সমস্যাটা, আমার যেটা অভিজ্ঞতা, সেটা হলো ত্যাগ করার মন মানসিকতা এদের কারো নাই, কেউ ত্যাগ করতে চায় না। আপনারা মনে করেন, একটা কথা মনে করে দিই আপনাদেরকে, যে প্রধানমন্ত্রী কিন্তু দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি মাসে উনি একটা কথা বলেছিলেন, সেটা হলো গিয়ে যে উনি নিজে কোনো ধরনের ওই যে সরকারি গাড়ি নেবেন না, সরকারি তেল নেবেন না এবং সরকারি ড্রাইভার নেবেন না। সরকারি তেল কতটুকু পায়? যে সরকার একটা গাড়ি দেয় পুল থেকে, আর তেল পায় হলো দিনে 18 লিটারের মতো প্রত্যেকটা লোক। তো প্রধানমন্ত্রী যে ঘোষণা দিলেন, আমি ভেবেছিলাম কি যে তারপর হয়তো সকল মন্ত্রীরাই বলবেন যে তারাও কেউ নেবেন না। কিন্তু খুব ইন্টারেস্টিং যে তাকে একমাত্র কৃষিমন্ত্রী ছাড়া আর কেউ তাকে ফলো করে নাই। সব মন্ত্রী কিন্তু এইগুলো নিয়েছে, গাড়িও নিয়েছে, তেলও নিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে প্রধানমন্ত্রী এই যে বললেন যে আমি নেব না,
কেন বলছিলেন? উনি একজন লোক যদি তেল না নেয়, তাহলে কি একজন লোক যদি ড্রাইভার না নেয়, গাড়ি না নেয়, তাহলে কি দেশের অর্থনীতিতে বিরাট কোনো পরিবর্তন হয়ে যাবে? তা কিন্তু হবে না। কিন্তু একটা মানসিকতা মানুষ টের পেত, মানুষ ভাবতে পারতো যে এই সরকার বলতে চাচ্ছে যে আমরা কিছু নিতে আসি নাই, বরং দিতে এসেছি, আমরা জনগণের সেবার জন্য এসেছি, জনগণের সম্পদ নিজেরা ভোগ করার জন্য আসেনি, এটা বলতে এসেছিল। এই কথাটা বলার যে মানসিকতাটা, এই যে এক্সাম্পলটা উনি ক্রিয়েট করতে চেয়েছিলেন, ওনার এই সমস্ত লোভী মন্ত্রীদের কারণে ওনার এই এক্সাম্পলটা মাঠে মারা গিয়েছিল, জাস্ট মাঠে মারা গেছে। আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি, কেউ লজ্জা পায় নাই, সবাই যার যার মতো নিয়ে চলেছে। এখনও আমি মনে করি এই যে প্রধানমন্ত্রী আবার সিদ্ধান্তই দিলেন যে এদের প্রোটোকল দেওয়ার দরকার নাই, তাতে কি বাকি 7 জন প্রোটোকল ত্যাগ করবেন? আমি তো মনে করি ওনাদের যদি মানে এতটুকু মানে আপনার তার সহকর্মীর জন্য যদি ফিলিংস কাজ করে, অথবা যদি প্রধানমন্ত্রীকে তারা যদি এতটুকু শ্রদ্ধা করে, তাহলে তাদেরও উচিত হবে এটাকে না নেওয়া। কারণ এগুলোতে প্রত্যেকটা পুলিশকে কিন্তু বেতন দিয়ে রাখতে হয়, আমার আপনার টাকায় কিন্তু বেতনটা হচ্ছে ওনাদের নিরাপত্তার নামে বাহাদুরি দেখানোর জন্য। কিন্তু ওনারা কি ত্যাগ করবেন? করবেন না, আপনি নিশ্চিত থাকেন। এবং আমার কেন যেন সন্দেহ হয়, প্রধানমন্ত্রী যে 18 জনের যে প্রত্যাহার করে নিয়েছেন, এই সিদ্ধান্ত সম্ভবত উনি অটল থাকতে পারবেন না, আমার কেন যেন সন্দেহ হয়। আবার হয়তো আগের অবস্থায় ফিরে আসতে হতে পারে। দেখেন, আমি এই যে সন্দেহটা করলাম, কেন করলাম সেটাও বলি আপনাদেরকে। সরকার মাঝখানে এই মাসেরই শুরুর দিকে 9 তারিখের দিকে সম্ভবত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই যে যত আমলা আছে না, এই আমলাদের কিন্তু সরকার যারা নাকি ডেপুটি সেক্রেটারি কিংবা তার চেয়ে বেশি, তাদের কিন্তু সরকার গাড়ি কেনার জন্য টাকা দেয়। তারা বিনা সুদে একটা টাকা পায়, সেই টাকার পরিমাণ কিন্তু কম না, প্রায় 30 লাখ টাকার মতো তারা পায়। তারা এটা দিয়ে গাড়ি কিনবে, এবং সেটা হলো কি কোনো সুদ না। সরকার যেটা, আপনি যদি ব্যাংকের থেকে টাকা নিতে যান, আপনাকে কিন্তু সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, 15-16% সুদ দিতে হয়। কিন্তু তারা 30 লাখ টাকা পাবে, কোনো রকম সুদ দিতে হবে না তাদেরকে। এবং কেবল তাই না, সেই সুদমুক্ত টাকা দিয়ে তারা গাড়ি কিনবে, এবং সেই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য, গাড়িতে তেল, তার পানি ইত্যাদির জন্য প্রতি মাসে 50,000 করে টাকা পাবে। এটা শেখ হাসিনা সরকার করেছিল আইনটা। কী কারণে জানেন? মূলত তারা করেছিল নানা অজুহাত দেখাইছে, এই অজুহাত সেই অজুহাত দেখাইছে যে নিজের টাকায় গাড়ি কিনলে তারা পুলের গাড়ি নিবে না। এই যে পুলের গাড়ি নিবে না, এটা একটা বোকাস কথা। এই কারণে আপনি নিশ্চিত থাকেন, এই যে সরকারি টাকাতে গাড়িটা তারা কেনার পর তারা এই গাড়ি ইউজ করে না, তো তারা তো পুলের গাড়ি ইউজ করে। নাহলে তাদের সচিবালয়ের অধীনস্থ কোনো কর্পোরেশন অথবা কোনো প্রজেক্ট, তাদের গাড়ি তারা ইউজ করে। আপনার খোঁজ দিয়ে দেখেন, আমি মিথ্যা বললাম কেউ সত্য বললাম। এবং বিনা সুদে নেওয়া 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে, এবং সেই গাড়ির জন্য প্রতি মাসে 50,000 করে টাকা নেয়। টাকাটা কার ভাই? এটা টাকাটা কার? আপনি যদি অন্যভাবে ভাবেন, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলি। আপনার একটা মনে করেন বিশাল বাড়ি আছে, সেই বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্য, অথবা বাজার করার জন্য, অথবা পাহারা দেওয়ার জন্য আপনি কিছু লোক রাখছেন, বেতন দিয়ে রাখছেন। এখন তারা বলতেছে তারা তাদের গাড়ি কেনার জন্য, তারা তাদের জিনিসপত্র কেনার জন্য বিনা সুদে টাকা নেবে, তারা কোনো সুদ দেবে না, টাকা নেবে। এবং সেই জিনিসগুলোকে মেনটেন করার জন্য তারা আবার ভাতা পাবে। আর আপনি যে মালিক, আপনি কিছু পাবেন না। আপনি যখন ব্যাংকে থেকে টাকা নিতে যাবেন, আপনাকে সুদ দিতে হবে। মালিকের চেয়ে ভৃত্যের পাওয়ার বেশি। সমাজে যখন মালিকের চেয়ে চাকরের পাওয়ার বেশি হয়ে যায়, তখন যে দুরবস্থাটা হয়, আমাদের দেশের দুরবস্থার পিছনে এটাই কারণ। এই প্রধানমন্ত্রী কিন্তু চেয়েছিলেন এই গাড়ির লোনটা বন্ধ করবেন, উনি চেয়েছিলেন এই 50,000 টাকা করে দেওয়া বন্ধ করবেন। প্রথমে এটাকে স্থগিত করেছিলেন, পরে এটা 50 থেকে কমিয়ে 25-এ আনতে চেয়েছিলেন, পারেননি। প্রধানমন্ত্রী আমলাদের কাছে পরাজিত হয়েছিলেন। এরা এইভাবেই জেকে বসেছে সোসাইটির উপর, যে এরা যেভাবে চাবে সেভাবে দেশ চলবে। প্রধানমন্ত্রী তো ঠুটো জগন্নাথ, তারা তো কোনো ক্ষমতাই তো নাই।
উনি একটা নির্দেশনা দিলেন, সেটা বাস্তবায়ন না করার জন্য যত রকম যুক্তি লাগে এরা দেখিয়েছে, এবং তারা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ছেড়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে করে ছেড়েছে। এখন প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রোটোকল কমাবেন, পুলিশ প্রোটোকল। আমার ধারণা পারবেন না ভাই। প্রধানমন্ত্রী এবারে টের পাবেন যে বাংলাদেশ কেমন জায়গা, বাংলাদেশের রাজনীতিবিদরা কত স্বার্থপর, এদেশের আমলারা কত স্বার্থপর, সেটা তো এরই মধ্যে নিশ্চয়ই চোখের পানি ভিজিয়ে উনি টের পেয়েছেন। আমি জানি না এদেশের ভবিষ্যৎ কী, আমি জানি না আমরা এদের কবল থেকে কখনো মুক্ত হতে পারবো কিনা। আমি যদি দেখি আগামী কয়েকদিনে যে এই 7 প্রভাবশালী মন্ত্রী তারাও প্রোটোকল ত্যাগ করেছেন, তাহলে আমি বুঝবো তারা প্রধানমন্ত্রীকে হয়তো মান্য কিছুটা করেন। আর যদি না দেখি তাহলে সে হতাশা নিয়ে থেকে কখনো আপন ভাই, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো আত্মীয় স্বজন, কিংবা কখনো একান্ত বিশ্বস্ত ব্যক্তি, তারা রাজার সঙ্গে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাকে দুষ্ট বুদ্ধি দিয়েছে এবং এমন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে রাজনীতিবিদ বা রাজা বা ক্ষমতার যিনি কেন্দ্র রয়েছেন তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাসাদ থেকেই বিদেশি যারা আক্রমণকারী তাদেরকে আক্রমণ করা মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রাসাদে বসে একান্ত রাজার আপনজন তারা আততায়ী ভাড়া করে এনেছে, প্রাসাদে ঢুকিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই প্রাসাদের মধ্যে যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা মহারাজার বডিগার্ড, তার হাতে বহু রাজাবাসা খুন হয়েছেন। এই প্রাসাদে বসে সবচেয়ে বিশ্বস্ত যে ডাক্তার তার চিকিৎসার কাজে নিয়োজিত থাকেন, তিনি রাজাকে বিষ প্রয়োগ করেছেন। এই প্রাসাদে বসে যিনি পাচক, খাবার তৈরি করেন, তিনি রাজার খাবারে বিষ মিশিয়ে রাজাকে শেষ করে দিয়েছেন। যে প্রেয়সী, প্রিয়তমা, তার স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী কখনো বিষ প্রয়োগ করে তাকে মেরেছে, কখনো গলা টিপে মেরেছে, কখনো যাকে বলা হয় মুখে বালিশ চেপে বড় 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 রাজাবাসাকে মেরে ফেলেছে। এরকম ঘটনা যদি আমি বলি, অ্যাটলিস্ট 100 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। তো কাজেই একটি সরকারের যে পতন হয়, সেই পতনের শুরুটা হয় প্রাসাদ থেকে। আর সেই প্রাসাদে যে রাজনীতির পতন হয়, ক্ষমতার পতন হয়, এটার কতগুলো ডাইমেনশন থাকে। 1 নম্বর ডাইমেনশন হলো সরাসরি রাজাকে মেরে ফেলা। দ্বিতীয়ত হলো যে রাজার সকল তথ্যপত্র, দুর্বল দিকগুলো প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা, প্রতিপক্ষ সেটা ব্যবহার করে কখনো রাজপ্রাসাদ আক্রমণ করবে, কখনো তার রাজাকে আততায়ী পাঠিয়ে মেরে ফেলবে, কখনো রাজার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এবং রাজার গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে জনবিচ্ছিন্নতাকে করে ফেলবে। এভাবেই তো অতীতকালে ঘটনাগুলো ঘটেছে। ভারতে নাদির শাহ এসে ভারত আক্রমণ করলেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করলেন, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করলেন, হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা, যেটার শুরুটা হয়েছিল একদম রাজপ্রাসাদের ভিতর থেকে, একান্ত আপনজন। তো সেই দিক থেকে আমাদের দেশের সাম্প্রতিক 2 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি ধরেন শেখ হাসিনা, তার যে পতন, তার পতনের যে বীজ, এই বীজটি বপিত হয়েছে, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সবই ওই গণভবনে। এবং যে লোকগুলো তার পতন ঘটেছে তাদের একটা অংশ তাকে ছেড়ে গিয়েছেন, একটা অংশ জেলখানাতে আছে এবং একটি অংশ এখনও তাকে ঘেরাও করে আছে। তিনি এখনো পর্যন্ত দিল্লিতে বসে একটা সিঙ্গেল লোক পাননি যার সঙ্গে তার 20 থেকে 30 বছরের, 40 বছরের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে প্রেম বলতে মানে তাকে অন্তরস্থল থেকে ভালোবাসেন,
এরকম একটা সিঙ্গেল লোকের সন্ধান উনি এখন পর্যন্ত পাননি। ওনার পরিবার, আমরা যা কিছু দেখেছি, ওনার ছেলের সাথে ওনার সম্পর্ক, ওনার পুত্রবধূর সাথে সম্পর্ক, ওনার বোনের ছেলেমেয়ে, এই যে বা আত্মীয়-স্বজন যাদের সাথে সম্পর্ক, এটা আমরা দেখেছি বাইরে যে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, তিনি ছেলের সঙ্গে মানে ব্যাডমিন্টন খেলছেন ইত্যাদি, ইত্যাদি। কিন্তু পরিবারের অভ্যন্তরে তাদের মধ্যে যে আসলে কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি মানে এটি আ সোজা একটা বাংলা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 1/11 এর সময়টিতে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, তখন আমরা দিনের পর দিন তার জেলখানার সামনে দাঁড়িয়েছিলাম। অনেকে কেঁদেছি, অনেকে মিছিল মিটিং করেছে, যার, যার অবস্থান থেকে তার মুক্তির জন্য প্রাণরক্ত চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, তার কোনো সন্তান-সন্ততি, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন বা সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা ববি বলেন, রূপন্তী বলেন, টিউলিপ সিদ্দিকী বলেন, 1/11 এর সময় শেখ হাসিনা জেলখানায় সামনে কাউকে দেখেছেন? আপনি বলেন শুধু, আমি জানি না। আবার এখন তার এই বিপদের সময়টিতে বাংলাদেশে তার খুব আপনজনে এসে এই মুহূর্তে যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আসতে পারছে না, কিন্তু যদি জয় আসেন, রূপন্তী আসেন, টিউলিপ সিদ্দিকী আসেন, তারপরে ববি আসেন, কি হবে বলেন তো বাংলাদেশে? কিন্তু তারা আসছেন না। ঠিক একই অবস্থা আপনি চিন্তা করেন, বেগম জিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন। তাকে জেলে নেওয়া হলো, কোকো মারা গেলেন, কত কিছু হলো, কিন্তু তারেক রহমান সাহেব তো আসেননি। এখন তিনি যত ভ্রাতৃপ্রেম দেখান, যত মাতৃপ্রেম দেখান, কিন্তু মোসাদ্দেক আলী ফালু যখন লাশ নিয়ে, তাকে নিষেধ করা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা এজেন্সি থেকে যে ডোন্ট ডু ইট, কিন্তু মোসাদ্দেক আলী ফালু তিনি আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তিনি দেশে আসলেন এবং সেই লাশ নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। এরপর তাকে জেলে ঢুকতে হলো। তিনি তো জেলে গেছেন। তো মোসাদ্দেক আলী ফালু যদি জেলে যেতে পারেন, আবার তারেক রহমান সাহেবকে ভালোবাসতে গিয়ে গিয়াসউদ্দিন আল মামুন তার পুরো জীবনটা তিনি জেলে কাটিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য সব কিছু জেলে কাটিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বিপক্ষে একটা শব্দ তিনি করেননি। আমি এবং তিনি জেলখানাতে একই ছেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম। 3 বেলা একত্রে খেয়েছি, 5 বেলা একত্রে জামাতে নামাজ পড়েছি, 50 দিন। একটি বারের জন্য তারেক সাহেবের সাথে তার কি সম্পর্ক, তার সাথে তারেক সাহেবের কি লেনদেন, একটা সিঙ্গেল শব্দ তিনি উচ্চারণ করেনি। আমরা চেষ্টা করে তার কোনো ব্যক্তিগত বিষয় তার কাছ থেকে জানতে পারিনি। তো এখন সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে তিনি তার সারাটা জীবন যে বন্ধুর জন্য দিয়ে দিলেন, সেই বন্ধু তার জন্য কি করলো, এখন তার জন্য কি করছে, এগুলোর ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমাকে একবার সেই একজন ভারতীয় কূটনীতিবিদ, এটা সম্ভবত 15-16 সনের দিকে, একজন ভারতীয় ডিপ্লোম্যাট, বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট, তার বাসায় একটা বৈঠক হচ্ছে, সেখানে তিনি বললেন যে আমাদের নেটওয়ার্ক এমন পর্যায়ে যে তারেক রহমান সাহেব তার কোন বাথরুমে কখন টয়লেট পেপার মানে টিস্যু পেপারটা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের কাছে চলে আসে। আপনি বুঝেন প্রাসাদ ষড়যন্ত্র কোন পর্যায়ে। তো সেদিক থেকে শেখ হাসিনার প্রাসাদ ষড়যন্ত্র, যার কারণে তার ক্ষমতাচ্যুতি হয়েছে, যার কারণে তার সম্পর্কে মানুষ বাজে কথা বলে, তার সম্পর্কে তার নৈতিক মনোবল ভেঙে গেছে, সেই কারণে আজ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন সরকার বলছে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা বাদ দেন, 8 লক্ষ কোটি টাকা তো গেছে। এই টাকাগুলো যারা পাচার করেছে তাদের সঙ্গে এখন শেখ হাসিনার কেমন সম্পর্ক? এই টাকাগুলো যারা পাচার করেছে সেই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো এই বিদেশের মাটিতে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, তাদের অবস্থা কি বলেন? বাংলাদেশে যারা
লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ভোগ দুর্দশায় পড়ছেন, তারা দলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত একটু সিঙ্গেল সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। অথচ গণভবনে কত কোকিল, কত টিয়া, কত ময়না, কত পাখি। সরকারি অফিসগুলোতে একদিকে দরবেশ গ্রুপ, আর একদিকে এসালম গ্রুপ, এবং সেই এসালম গ্রুপ, দরবেশ গ্রুপ এদেরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আবার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে ভাগ দিতেন, নিয়মিত ভাগ দিতেন। এটা কি শেখ হাসিনা জানতেন যে তার লোকজন সরকারি ব্যবসা করছে, তাকে ব্যবহার করে সব কিছু করছে, এবং সেই টাকা বিএনপির লোকদের কাছে যাচ্ছে? আবার তারেক রহমান সাহেব কি জানতেন বা জানেন যে তার আশেপাশে যারা থাকেন, তার দলের ভিতরে যারা লোক রয়েছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের একটা বিরাট অংশ ডিজিএফআইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সরকার কাছ থেকে টাকা নিত, ডিজিএফআই থেকে টাকা নিয়ে তারা তাদের সংসার চালাতো, এবং সেই লোকগুলোই এখন তারেক রহমান সাহেবের কাছাকাছি আছে। এই কথা কি তিনি জানেন? অথবা তিনি অনেক লোককে ভালোবাসেন যারা প্রকাশ্যে প্রচণ্ডভাবে জামাতকে গালাগালি করেন, প্রচণ্ডভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন। আওয়ামী লীগকে এবং জামাতকে গালাগালি করার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব, মানে এটা কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু এই লোকগুলো যে আওয়ামী লীগের এবং এই লোকগুলো যে জামাতের গুপ্ত, এটা কি তিনি বুঝতে পারেন? ফলে কি হলো যে বহু প্রাসাদ, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়। সেই সকল প্রাসাদে নতুন নতুন অধিবাসী আসেন, মেহমান আসেন, কিন্তু সেই প্রাসাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেটি আব্বাসী খলিফাদের জামানাতে যেমন ছিল, সালাউদ্দিন আইয়ুবের জামানাতেও তেমনি ছিল। মুর সম্রাটদের জামানাতে যেমন ছিল স্পেনে, একইভাবে কর্ডোভা, সেভিল, এই সমস্ত শহরের যারা উমাইয়া শাসক ছিলেন সেখানে তদ্রূপ ছিল। দামেস্কে যেভাবে ছিল, গুরগাঁওয়ে তেমন ছিল। মুঘল হ্যারেমে যেভাবে ছিল, একইভাবে বঙ্গভবনও ঠিক একইভাবে আছে। তো সেই দিক থেকে বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার, কখনোই প্রাসাদ ষড়যন্ত্র 100% যাকে বলা হয় বন্ধ করা যায় না। তবে সরকার প্রধান যদি মার্কাস অর্লিয়াসের মতো হন, দার্শনিক, ভালো হৃদয়, ভালো মন, উদার মন, এবং কোনো অবস্থাতেই নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেন না, অভিনয় করেন না, মুনাফিকি করেন না, তিনি যা না তা কখনো দেখানোর চেষ্টা করেন না, অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হওয়ার চেষ্টা করেন না, তাহাজ্জুদি অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন না, হযরত ওমর হওয়ার চেষ্টা করেন না। তিনি যা অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক একেবারে যে সিম্পল ম্যান। এ সকল মানুষের বিরুদ্ধে সাধারণত চক্রান্ত হয় না, এবং এটা অনেকটা আতর এর মতো অবস্থা হয়, সুগন্ধির মতো অবস্থা হয়। মানে চক্রান্তকারীরা সবসময় মশা মাছি এদের মতো হয়। আর এই ধরনের মানুষ যাদের নৈতিক চরিত্র ভালো, আর নৈতিক চরিত্র বলতে বোঝাচ্ছে যেমন আপনি একসময় জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি তওবা করলেন যে আল্লাহ আমি আর করবো না, এবং এরপর থেকে আপনি সেভাবে চলছেন। আপনি একসময় খুব মিথ্যাচার করেছেন, একসময় খুব দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কিন্তু আপনি তওবা করে মুহূর্তের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহ কিন্তু ওইটাই গ্রহণ করে। কিন্তু আপনি কিছুই হননি। আপনি আগের মতো জেনা করতে চান, ব্যভিচার করতে চান, দুর্নীতি করতে চান, অবিচার করতে চান, কিন্তু সাধু সন্ন্যাসী সাজতে চান। এই জিনিসগুলো যেকোনো একটা প্রাসাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বাইরের লোককে আপনি যতই মুগ্ধ করেন, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকে আপনি কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে পারবেন না। শেখ হাসিনার বাসার বিড়ালটা, শেখ হাসিনার একান্ত কাছের লোকটি, একটা পিয়ন, সে কখন 400 কোটি টাকা, ওই পিয়নটাকে আমি চিনি। যে পিয়নটাকে শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, সেই পিয়নটাকে আমি চিনি। আপাদ মস্তক সৎ ছিলেন,
এবং শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও সেই পিয়নের আগের জমানাতে ঢাকার শহরে একটা বাড়ি তো দূরের কথা, একটা অ্যাপার্টমেন্ট কেনার অবস্থা তার ছিল না। এবং সেই পিয়ন শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনার সঙ্গে থাকার পরেও 1/11 সময় তার সংসার চলছিল না। তাকে 2000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে তাকে চালানোর মতো কোনো নেতা আওয়ামী লীগে ছিল না 2006-07 সনে। তখন আমি তাকে চিনি, এই ছেলে। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো তখন আমরা কয়েকজন, আমি তারপরে মাহমুদুস সামাদ, আমরা আমাদের যে গার্মেন্টস ব্যবসার ঝুট ব্যবসা এই পিয়নটাকে দেই। সেই পিয়ন তার ভাইয়ের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য করে ভালো ছিল। সেই পিয়ন হঠাৎ করে 400 কোটি টাকা মালিক হলো কী করে? নিঃসন্দেহে সে তার আশেপাশে এমন সব দুর্নীতি করতে দেখেছে যেগুলো দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সত্য মিথ্যা আমি জানি না, ঘটনাটা আমাকে একজন বলেছেন, আমি বলি। একজন প্রভাবশালী মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছেন বারবার তার চিফ ইঞ্জিনিয়ারের সেই একটা ফাইল স্বাক্ষর করার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ারের ফাইল স্বাক্ষর করার জন্য তিনি ঢুকছেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন না। শেখ হাসিনার কথা বলছি। পরে সেই মন্ত্রী, খুব বড় মন্ত্রী, সে এই পিয়নের শরণাপন্ন হলো যে ভাই তুমি একটু গিয়ে দেখো, প্রধানমন্ত্রীকে রাজি খুশি করিয়ে এইটাকে একটু ফাইলটা স্বাক্ষর করায় নিয়ে আসো। তো শেখ হাসিনা তার যে পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদের প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন। তো এই ছেলেটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তখন সে বলছে যে ও এসকে 4-5 দিন যাবৎ ঘুরতেছে মন্ত্রী, ও তো ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে, আমি এই জন্য স্বাক্ষর করি নাই। তো তুই যখন আসছিস ঠিক আছে আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিছে, কয় টাকা দেবে একটু জিজ্ঞেস করে আয়, ফাও ফাও কাজ করে লাভ নাই। তো বলে তো পিয়ন বলে আছে ঠিক আছে আপা জিজ্ঞেস করে আসি। তো সে জিজ্ঞেস করে আসলো, তারপরে বললো, এরপরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো। এটা শোনা কথা, এটা গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এরকম খবর তো আমরা বাইরে থেকে শুনেছি। প্রাসাদের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে প্রধানমন্ত্রী কেন এই ঘটনা শুনেননি? আর যদি সত্য হয়ে থাকে তাহলে কেন পিয়ন 400 কোটি টাকা সেই তসরুপ করবে না? ঠিক একইভাবে এখন বর্তমান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার পিয়ন, ড্রাইভার, দারোয়ান, তার আপনজন, তার বন্ধু, তার বান্ধব, তার আত্মীয়, তার স্বজন, তার এলাকাবাসী, তার প্রিয় ভাজন, তারা এই অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে কি করেছে? বাংলাদেশে নাকি এই সময়ের মধ্যে 2 লাখ না কত, আমি এটা বলতে পারবো না, মানে এ যাবৎকালে স্বল্পতম সময়, একজ্যাক্ট ফিগারটা আমার মনে আসছে না, পেপারে আসছে, সবচেয়ে বেশি এই গত 4 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এই সরকারের আমলে। এর আগে কোনো জমানাতে এই 4 মাসে বা 5 মাসে এত কোটিপতি সংখ্যা বাড়েনি। এই কোটিপতির সাথে পাল্লা মার্কিন এজেন্ট ইউনূসের সেই রিসেট বাটনে প্রেস করার অংশ হিসেবে এখন খোদ যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে সরাসরি হাত দিতে চাইছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষায় এবং শহীদদের ডাটাবেস তৈরিতে, পাশাপাশি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তালিকা এবং সেই ইতিহাস সংরক্ষণে মার্কিন পাবলিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সোমবার আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন এবং খুব স্বাভাবিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে তো আমাদের নানান ধরনের ইতিহাস নিয়ে কথা উঠবে এবং সেই সুযোগে তিনি বললেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন বললেন যে তারা এইসব বিষয়ে সহায়তা দিতে চান। কেন এত কিছু থাকতে তারা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকাতে হাত দিতে চাইছে? সমীকরণটা মেলানো একটু জরুরি। এবং এ কথা তো আর নতুন করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে 71-এ
এই বাংলায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল তাতে সরাসরি সমর্থন ছিল যুক্তরাষ্ট্র এবং চীনের। সেই গণহত্যা সংগঠনের জন্য পাকিস্তান যেসব অস্ত্র ব্যবহার করেছিল তার অধিকাংশই এসেছিল এই দুই রাষ্ট্র থেকে। মার্কিন কংগ্রেসের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াইট হাউসের বিশেষ নির্দেশে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন এবং তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসেঞ্জারের পরিকল্পনায় পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা ট্যাঙ্ক, অস্ত্র, গোলাবারুদ সব কিছু দিয়ে আসছিল, সরবরাহ করে আসছিল। এমনকি মার্কিন কংগ্রেসের নজরদারি এড়াতে ইরান এবং জর্ডানের মাধ্যমে বোমারু বিমান পাঠানোর আয়োজন করেছিল। নিক্সন বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারমাণবিক যুদ্ধেরও হুমকি দিয়েছিল। আর সপ্তম নৌবহর তো রওনাই দিয়ে দিয়েছিল তাদের নির্দেশে। এগুলো আমাদের সব জানা ইতিহাস। এগুলো বলছি এই কারণে যে আমাদের সমীকরণটা মেলানো প্রয়োজন। যুক্তরাষ্ট্র কেন আজ অবধি আমাদের গণহত্যাকে স্বীকৃতি দেয়নি? আমাদের উপরে যে গণহত্যা সংগঠন করা হয়েছিল, এই গণহত্যার কথা তো ওই সময়ই তাদের বিভিন্ন গোপন নথিতে নিজেরাই স্বীকার করেছে। আর একটা উদাহরণ দিই একটা বিষয়ে, সেটা হচ্ছে যে ৭১-এর ২৮শে মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড তিনি সিলেক্টিভ জেনোসাইড নামে একটি তার বার্তা পাঠিয়েছিলেন, টেলিগ্রাম করেছিলেন ওয়াশিংটনের কর্মকর্তাদের কাছে। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। আবার ৬ মার্চ মার্কিন দূতাবাসে কর্মরত ২০ জন কূটনীতিক তারা একটি প্রতিবাদ লিপি পাঠায়, যাতে স্বাক্ষর করেছিলেন সেই কনসাল জেনারেল আর্চার ব্লাড, যেটি ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। এটি পাঠানো হয়েছিল ৬ এপ্রিল। ওইখানে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, মানে ওটিকে আওয়ামী সংঘাত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল, সেটাই বলা হয়েছে এখানে। সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলছিলেন, আমাদের উপরে চালানো যে গণহত্যা তার বিভৎসতা দেখে তারা বাধ্য হয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছিলেন। এবং সেখানে উল্লেখ ছিল যে সাধারণ মার্কিনরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন। ৮ এপ্রিল জেনারেল ব্লাড আরও একটি টেলিগ্রাম পাঠান। সেখানে লেখা ছিল, হিন্দুদের উপরে যে নগ্ন পরিকল্পিত ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছে তার ক্ষেত্রে গণহত্যা শব্দটি পুরোপুরি প্রযোজ্য। এমনকি চলতি বছর ২০শে মার্চ মার্কিন প্রতিনিধি সভায় পরিষদের অন্যতম সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান তিনি একটি প্রস্তাব উত্থাপন করেন। ৭১-এ বাংলাদেশের উপরে সংঘটিত যেই নারকীয় তাণ্ডব চলেছে সেটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব তোলেন। প্রস্তাবে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয় এবং তার যে পরিসংখ্যান নিহতের, শহীদদের, সেই জায়গা থেকে গণহত্যা হিসেবে এটিকে অভিহিত করা হোক বা এই প্রস্তাবে স্বীকৃতি দেওয়া হোক।
যুক্তরাষ্ট্র সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে, মানে তার মার্কিন কংগ্রেসে এটি তো আর পাশ হয়নি প্রতিনিধি সভায়, তো সেই যুক্তরাষ্ট্র কেন এত উদ্গ্রীব হয়ে পড়লো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের তালিকা নিয়ে? এবং যেই জামাত তারা নিজেরাও আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে চায়। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করে তখন বেশ কিছু অধ্যাদেশ দ্রুতগতিতে পাশ হয়। তার মধ্যে একটি, মানে প্রথম দ্রুতগতি বলতে প্রথম অধিবেশনেই পাশ হয়। তার মধ্যে একটি ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2025, সেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার বিষয়গুলো সংজ্ঞায়িত করা ছিল নতুন করে, সেখানে আপত্তিকর কিছু ছিল না। তবে তার মধ্যে জামাত ইসলামের নাম ছিল। বর্তমান প্রধান বিরোধী দল জামাত সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে চায়। জামাত বাংলাদেশের ইতিহাস নির্ধারণ করবে, ইতিহাস লিখবে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র আমাদের ইতিহাস শহীদদের তালিকা তৈরিতে সহায়তা করবে। বড় অদ্ভুতভাবে সব মিলে যাচ্ছে। এবং পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু। এই 21শ শতাব্দীতেও তাদের এই মিত্রতা নতুন কিছু নয়। তার ইতিহাস তো বললামই যে তারা কতটা সোহাগা ছিল বা এখনো আছে। বলছি, বৈশ্বিক ভূ রাজনৈতিক জায়গা থেকে এখনো পর্যন্ত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একে অন্যের সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশে ইউনূস সরকারের সময় থেকে যেই অপ্রতিরোধ্য প্রভাব পাকিস্তানে শুরু হয়েছে, সেই সময় থেকে যুক্তরাষ্ট্রেরও যে প্রভাব সেটিও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র আমাদের অস্তিত্বের যে ইতিহাস সেখানে হাত দিতে চাইছে। কেন তাদের এত মাথা ব্যথার কারণ? ওই যে শুরুতে যেটি বলছিলাম, তারা তো প্ল্যান করেই সব কিছু এগোচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে মার্কিন এজেন্ট, তার মুখ থেকে রিসেট বাটনে প্রেস করার কথা বেরিয়েছিল। ব্রেন্ট ক্রিস্টেনসন জুলাই আন্দোলনে নিহত বা সেই আন্দোলনের ইতিহাসও সংরক্ষণে সহায়তা করতে চায়, সেটা করুন, কোনো আপত্তি নেই, করতে থাকুন। জুলাই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষ অংশগ্রহণ ছিল, তাদেরকে হিপনোটাইজ করে ভুল বুঝিয়ে পথে নামানো হয়েছিল, এটি বাস্তবতা। ব্লুপ্রিন্ট ছিল যুক্তরাষ্ট্রের, এটিও নতুন কিছু নয়। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে। এই যে এনসিপির নেতারা, তাদের যে তাত্ত্বিক গুরু ফরহাদ মাজার, তিনি নিজেও তো বলেছেন যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে। তাহলে কারা সব একজোট হয়ে এই কাজগুলো করছে?